ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যে কয়েকজন মহীয়সী নারী কর্মদক্ষতা, যোগ্যতা, মেধা, পরিশ্রম ও চারিত্রিক গুণাবলীর দ্বারা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে দাক্ষিণাত্যের আহমেদনগর রাজ্যের চাঁদ সুলতানা অন্যতম। ১৬শ শতাব্দীর দাক্ষিণাত্যের আহমেদনগর রাজ্যের স্বাধীন সুলতান হুসাইন নিজাম শাহের কন্যা ছিলেন তিনি। বৈবাহিক সূত্রে তিনি বিজাপুরের স্বাধীন শাসক প্রথম আলী আদিল শাহের পত্নী ছিলেন। ১৫৯১ খ্রিস্টাব্দে সম্রাট আকবর গোটা দাক্ষিণাত্য জয়ের পরিকল্পনা করেন। সেই সময় দাক্ষিণাত্যে 4টি বড় বড় রাজ্য ছিল: আহমেদনগর, খানদেশ, বিজাপুর ও গোলকোন্ডা। এই 4 রাজ্যের রাজদরবারে দূত পাঠান বাদশাহ আকবর। দূতেরা এইসব রাজ্যকে পরামর্শ দেয় বাদশাহ আকবরের অধীনতা স্বীকার করে নিতে। সেই সময় আহমদনগরের শাসনভার একদিক থেকে দেখলে চাঁদ সুলতানের উপরই ন্যস্ত ছিল, কারণ তিনিই ছিলেন আহমদনগরের উত্তরাধিকারী। হুসেন নিজাম শাহের কন্যা তথা আদিল শাহের পত্নী চাঁদ বিবি উচ্চ বংশভূত তথা বিবিধ সদ্গুণের অধিকারী তো ছিলেনই, উপরন্ত বুদ্ধি, রণকৌশল ও রাজনৈতিক পরিপক্কতার দিক থেকেও তার জুড়ি মেলা ভার, যে কারণে তাকে নাদিরাত উল জামানি আখ্যা দেওয়া হয়, অর্থাৎ কিনা নিজের সময়কালের মধ্যে অতুলনীয়। দূরদর্শী চাঁদ বিবির চোখের সামনে স্পষ্টতর হতে থাকে রাজ্যের বাগডোর তার হাত থেকে বেরিয়ে যেতে বসেছে। সঙ্গে সঙ্গে নিজের ইতিকর্তব্য স্থির করে ফেলেন এই বীরঙ্গনা। বোরখা চাপান পোশাকের ওপর আর উন্মুক্ত তরবারি হাতে ঝাঁপিয়ে পড়েন রণক্ষেত্রে। দুর্ভাগ্যবশত সেই সময় আহমেদনগরের জনতার মধ্যে ঐক্যবদ্ধতার অভাব ছিল প্রকট। দু দলে বিভক্ত জনতার মধ্যে এক দল ছিল শিয়া আর অন্য দল সুন্নি। এরই মধ্যে আবার বিশ্বাসঘাতক দেশদ্রোহী গোষ্ঠী যেসে মুরাদের কাছে বার্তা পাঠায় যে তারা মুঘল বাহিনীকে সহায়তা করতে চায়। এতে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে পড়ে। তবে এই সব প্রতিকূলতা সত্ত্বেও চাঁদ বিবি মনোবল হারান না। নিজের সমস্ত আমিরদেরকে এক জায়গায় ডেকে পাঠিয়ে সুকৌশলে বুঝিয়ে তাদের অসন্তোষ দূর করেন। এবার সকলের চৈতন্যোদয় হয়। আকবরের সুবিশাল সৈন্যবাহিনীর উপর তাদের দৃষ্টি পড়ে, যারা মুরাদকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে বার্তা পাঠিয়েছিলেন অনুতাপের আগুনে দগ্ধ হতে থাকেন। প্রায়শ্চিত্ত করতে সকলে মিলে ফয়সালা করেন যে চাঁদ বিবি রাজ্যের উত্তরাধিকারিণী হিসাবে দুর্গের দায়িত্বভার নেবেন এবং তারা সকলে মিলে কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নেমে যে কোনো মূল্যে আহমেদনগরকে মুঘল বাহিনীর হাত থেকে রক্ষা করবেন। সে সময় আহমেদনগরের সেনাবাহিনীকে দেখলে সেই বাহিনী গড়ে তোলার পেছনে দেশভক্ত চাঁদ বিবির অবদানের ছাপ স্পষ্ট চোখে পড়ত। এক বাহাদুর সেনাধ্যক্ষের মতোই অঙ্গে সৈনিকের বর্ম চড়িয়ে তথা ঢাল তলোয়ার নিয়ে শত্রুনাশে লেগে পড়তেন চাঁদ বিবি। তার পরাক্রম দেখে বড় বড় সৈন্য সামন্তও হতবাক হয়ে যেত। স্বয়ং সেনাদের সামনের সারিতে দাঁড়িয়ে বাহিনীকে নেতৃত্ব দিতেন। যুদ্ধক্ষেত্রে সৈনিকদের উদ্বুদ্ধ করতে তাদের সামনে চাঁদ বিবি এমন ওজস্বী ভাষণ দিতেন যে অতি বড় কাপুরুষও পিছিয়ে যেতে সংকোচ বোধ করত। তো যাই হোক, এই যুদ্ধ বেশ কিছুদিন ধরে চলতে থাকে। একদিন মুরাদের সৈন্যরা কামান দেখে চাঁদ বিবির দুর্গের প্রাচীর ধসিয়ে দেয়। এতে কেল্লার মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। লোকজন দুর্গ ছেড়ে পালাবার উপায় খুঁজতে থাকে, কিন্তু চাঁদ বিবি ছিলেন আলাদা ধাতুতে গড়া। বাঘিনীর মতো সাহসী হৃদয়ের অধিকারী এই নারী এক টানে বোরখা খুলে ছুঁড়ে ফেলেন আর রোদ পরে ঝলসে ওঠা উন্মুক্ত তরবারি হাতে দুর্গের গম্বুজের উপর গিয়ে শটান দাঁড়িয়ে পড়েন। এমন পরিস্থিতি যে একদিন তৈরি হতে পারে সে আন্দাজ তার ছিলই। তাই চাঁদ বিবি আগেভাগেই প্রস্তুত ছিলেন। কড়িবর্গা, তক্তা, বাঁশ ইত্যাদি সরঞ্জাম আগেই মজুত করে রাখা ছিল। চাঁদ বিবি স্বয়ং গিয়ে কেল্লায় সেই ধসে পড়া প্রাচীরের ওপর চড়ে বসেন। লোকজনেদের কাউকে লোভ দেখিয়ে, কাউকে ধমকে বা ভয় দেখিয়ে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সুকৌশলে কাজে ভিড়িয়ে দেন। সবাই মিলে হাতে হাতে দ্রুত কাজ করে কিছুক্ষণের মধ্যেই কেল্লার প্রাচীর ফের খাড়া করে ফেলে। পরে তার উপর সারি সারি কামানও সাজিয়ে ফেলা হয়। লড়াই চলাকালীন এরই মধ্যে একবার চাঁদ বিবির হাতে গোলা বারুদ ফুরিয়ে যায়।
রসদের যোগান আসার সব রাস্তা মুঘল সেনা বন্ধ করে রেখেছিল। আর কোনো তরফ থেকে সাহায্য আসারও কোনো সম্ভাবনা নজরে আসছিল না। চাঁদ বিবি তখন দুর্গে মজুদ সোনা ও রূপো ব্যবহার করে কামানের গোলা তৈরি করে মুরাদের বাহিনীর উপর গোলাবর্ষণ শুরু করে। এভাবে কিছুদিন যুদ্ধ চলার পর শেষমেশ চাঁদ বিবির বীরত্বের ফল মেলে। মুরাদের বাহিনী পিছু হটে যায়। আহমেদনগরের সুরক্ষা ব্যবস্থা আগের মতোই সুনিশ্চিন্ত হয়। এদিকে মুরাদ যখন দেখে যে সে কোনোভাবেই সুবিধা করে উঠতে পারছে না, তখন চাঁদ বিবির সাথে সন্ধি করে নেয়। সন্ধির শর্ত অনুযায়ী চাঁদ বিবি বেরার এলাকা আকবরের হাতে তুলে দিতে রাজি হয়ে যান। এরপর বেশ কিছুদিন যাবৎ আকবর আর আহমেদনগরের উপর হামলা করার হিম্মত দেখাননি। 5 বছর পর বাদশাহ আকবরের কনিষ্ঠ পুত্র আহমেদনগরের উপর বিজয় হাসিল করেন। জয়ের পিছনে অন্যতম কারণ হলো এবার মুঘল সেনার আহমেদনগর আক্রমণ প্রতিহত করার জন্য সেখানে চাঁদ বিবি উপস্থিত ছিলেন না। তার নিজের বাহিনীর লোকেদের মধ্যে থেকেই এক বিশ্বাসঘাতক গোষ্ঠীর হাতে নিহত হন তিনি। এইভাবেই সেই মহীয়সী, নিষ্ঠাবতী, দেশভক্ত বীরঙ্গনা বেগমের জীবন অবসান হয়। কিন্তু যতদিন জীবিত ছিলেন ততদিন নিজের রাজ্যবাসীর হৃদয়ে দেশভক্তির অগ্নিশিখা প্রজ্বলিত রাখেন। চরম কাপুরুষ ব্যক্তিদেরও তিনি তার কর্মের দৌলতে দেশভক্ত তথা বীর বানিয়ে তুলতে সক্ষম হন। শত্রুপক্ষের উপর তিনি শিকারী বাজ পাখির মতো যেভাবে ঝাঁপিয়ে পড়তেন, তা যারা প্রত্যক্ষ করেছেন জীবনে কখনো ভুলতে পারতেন না। অন্যান্য বীরঙ্গনাদের মতো কেবল যুদ্ধের ময়দানে রণকৌশল রচনা করেই তিনি ক্ষান্ত হননি, বরং স্বয়ং লড়াইয়ের ময়দানে নেমে তাকে বাস্তবায়িত করে দেখিয়েছেন। শত্রুরা মনে মনে চাঁদ বিবিকে অত্যন্ত ভয় পেতেন। বীরত্ব ও সাহসিকতার প্রশ্নে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেই থেমে যাননি এই অসম সাহসী মহাপ্রাণ নারী, বরং হামেশা তাদের থেকে 2 কদম এগিয়ে থেকেছেন, ছাড়িয়ে গেছেন তাদেরকে। মুঘল বাদশাহ আকবরও মনে মনে চাঁদ বিবির প্রতি শ্রদ্ধাবনত ছিলেন। কাজী আহমেদনগরের উপর জয় হাসিল করার পর প্রথম যে কাজটা বাদশাহ করেন তা হলো চাঁদ বিবির হত্যাকারীদের অনুসন্ধান শুরু। যতদিন না তিনি চাঁদ বিবির হত্যার ষড়যন্ত্রে যুক্ত সমস্ত ব্যক্তিকে খুঁজে বার করে এক এক করে সবাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পেরেছেন, বাদশাহ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারেননি। বীরঙ্গনা চাঁদ সুলতানা অসীম বীরত্ব, নির্ভীকতা এবং যুদ্ধ কৌশলের মাধ্যমে পরাক্রমশালী মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে আহমেদনগরে যে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছিলেন, তা মধ্যযুগের ভারতের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। চাঁদ সুলতানা বুদ্ধিমত্তা, বীরত্ব, সাহসিকতা, প্রশাসনিক দক্ষতা, দেশপ্রেম এবং চারিত্রিক উজ্জ্বলতার মাধ্যমে সকল যুগের নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন।